ইরফান ঝুঁকল কিছুটা। লজ্জা রক্তভাব মুখটা দেখে লজ্জার কারণ খুঁজে পাচ্ছে না সে। ভরাট গলায় শুধালো, কি? কিছু না। অস্ফুট বলে পুনমী মাথা নাড়ায় দুপাশে। সে হাঁসফাঁস করছে তার বোকার সরল অনুভূতি নিয়ে। এই বাদর টাইপের লোকটাকে জানতে দেবে না সে। কে জানে, হয়তো আবার বাদরামি শুরু করবে। শুনলে চুমে চুমে লয় করে ফেলবে পুনমীর গাল। গলা খাকারি দিয়ে পুনমী নত কণ্ঠে বলে, আর কি কি চিনিয়ে দেবেন? চলুন। হাঁটতে কষ্ট হচ্ছে? ইরফান আবারও পুনমীর হাতটা ধরল। ধীরে ধীরে এগিয়ে গেল সিঁড়ির দিকে। এখন আমি আমার রুমটাতে চিনিয়ে দেব, যেখানে তোমার দিনের, তোমার জীবনে অধিকাংশ সময় কাটবে। ভালো লাগা ঘিরে তো ছিলই। কথাটা শুনে পুনমী আরও খানিকটা আরক্ত হয়। তার ভবিষ্যৎ দিনগুলোর কথা ভেবে সত্যি বলতে এত কিছু কল্পনা করার মুসিবত সে পায়নি। তার আবেগ তো তাকে শুধু বলেছে, লোকটা থাকুক পূর্ণ, মানুষটা থাকুক, লোকটা থেকে যাক। এই লোকটার সাথে বদ্ধ করে তার জীবন কাটবে ভেবেছে। তবে কিভাবে কাটবে সেই দৃশ্যগুলো চোখের সামনে ভাসিয়ে তুলে পুনমীর ছোটোখাটো শরীর তীর তীর করে কাঁপছে। চোখের পাতা কাঁপে পুনমী বিস্ময়ে। সে এত বড় সিদ্ধান্ত নিয়েছে আসলেই? কেঁদে বুকে ভাসে এমন কিছুর জন্য। ঘরে ঢুকে ওয়াশরুম, বারান্দা, জানালা, সেল সব কিছু হাতে ধরে ধরে চিনিয়ে দিচ্ছে ইরফান। খুব নিকটে পুনমী সে। লোকটার গা থেকে একটা অদ্ভুত সুন্দর ঘ্রাণ আসছে। এটা ওই পারফিউম নয়, সেটা পুনমী জানত। এটা অন্য একটা। এই ঘ্রাণে পুনমী তিত্তির করে কাঁপছে। ব্যালকনি প্লান্টার্সগুলোকে ছুঁয়ে দিয়ে ইরফানকে ঘোরালো। পুনমী বলল, কোথায় যাচ্ছি? ঘুম, বাসর শেষ? বলে পুনমী চমকে উঠল। এসব কি বলেছে সে? ইরফান মুখটাকে ভালো করে লক্ষ্য করে প্রসঙ্গ এড়িয়ে গেল যেন বধূ লজ্জা না পায়। বলল, চলো ঘুমাবে। বিছানায় বসে পুনমী আবারও সংকোচে গুটিয়ে গেল। তার কি বলা উচিত? ইরফানের মুখোমুখি বসল। এবার ধরল দুটো হাত। পুনমী সতর্ক হলো। ইরফান এতক্ষণে স্বাভাবিকতা সরিয়ে এবার গম্ভীর তবে আকুল হয়ে বলতে শুরু করলো, বাড়ি হিসেবটা বুঝেছ না? জি। এবার তবে আরেকটা হিসাব বোঝাতে হবে। কিসের? লম্বা শ্বাস ফেলে ইরফান, যা হয়েছে, যা ঘটেছে তা অতীত। এসব পার্ট অফ আওয়ার লাইফ পুনমী, বাট নট দ্য রেজাল্ট অফ লাইফ। সরি ফর এভরিথিং ইয়াট আই ডিড টু ইউ। প্লিজ অ্যাকসেপ্ট মাই সরি। এবং সেই সাথে পারমিশন দাও আমাদের জীবনে হিসেব ভবিষ্যতে মিলিয়ে, তাই না? তাহলেই চলো একসাথে হিসেব কষতে শুরু করি। এটা অনেক সহজ, তবে পারি তাই না? দুজনে মিলে। সে ইয়েস। ভীষণ আকুতি ইরফানের কণ্ঠে। পুনমী স্থির হয়ে বসে থেকে মাথা ঝাঁকায়। স্বস্তির শ্বাস ফেলে পুনমী হাত ধরে ওর মুখের দিকে তাকিয়ে থাকে ইরফান নিমেষহীন। পুনমী কেমন গম্ভীর ও ইতিহস্ত ভাব দেখে বলো, কিছু বলতে চাও পূর্ণ? জি। ইরফানের মুখটা ফ্যাকাশে হলো হঠাৎ। তারপর নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক গলায় বলো, ডু ইউ নিড সেপারেট স্লিপ প্লেস? দুপাশে নিশ্চুপ মাথা নেড়ে পুনঃ জবাব দিল, জি না। পুনমী দেখল না ইরফানের বুকে হাত চেপে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। এটা স্বস্তির নিঃশ্বাস ফেলে তরিত। বিছানায় কাঁপতে কাঁপতে পুনমী উৎকণ্ঠা নিয়ে বলল, কী হয়েছে? চাপা আনন্দে আটকে রেখে গম্ভীর কণ্ঠে জবাব এলো, শুয়ে পড়লাম। খুব ক্লান্ত তো? তুমি যেখানে বসে আছো সেখানেই শো। ও পাশটা তোমার। পুনঃ আরও কয়েক সেকেন্ড ইতিহস্ত করে বলো, কথা ছিল। ধরফরিয়ে উঠে বসল ইরফান। অনিমেষ জলজলে দৃষ্টিতে চেয়ে রইল প্রমিতির মুখে। চিন্তা এলো দুটো মিষ্টি কথা কি বলবে মেয়েটা। খুশি খুশি গলায় ইরফান বলল, শিওর? মশা খুব, মশায় লাগাবেন না? আবার মুখটা ফ্যাকাশে হলো ইরফানের। হতাশ হয়ে আবারও চুপচাপ শুয়ে পড়ল ধপ করে। পুনমী বলল, কি হলো? মেশিন অন করছি মাত্র। মশারির প্রয়োজন নেই, শুয়ে পড়ো, 2 মিনিট চলে যাবে সব। পুনমী আড়ষ্ট হয়ে গুটিয়ে শুয়ে পড়ল এক পাশে। কেমন অদ্ভুত লাগছে তার।
এ কেমন জীবন মেয়েদের। তিন কবুল বলল, এমনি একটা পুরুষের সাথে পাশাপাশি শুতে গেল। সংকোচ হলো, খারাপ লাগছে না তার। কি আজব মেয়েদের জীবন, কি অদ্ভুতই তিন কবুলের শক্তি তাড়াতাড়ি সত্তা বদলে দেয়। আপুর কাছে আপুর বিয়ের গল্প শুনত পূর্ণমী। বলতো, ইস কীভাবে আপু দুলাভাইয়ের সাথে প্রথম রাতে বেড শেয়ার করেছিল। আর সে যখন ওই আপু হলো, উত্তরটা পেল সে, ওই যে তিন কবুল। আবেগে হোক মায়া হোক, যেটা সে এইবার মন থেকে বলেছে। ইরফানও শুলো, সে যে নির্নিমেষে তাকিয়ে তার বউকে দেখছে, এটা তার বউ যাতে বুঝতে না পারে, যাতে তার বউ বুঝতে পেরে অস্বস্তিতে মোড়াতে না পারে, সেই পরপর কয়েকটা মিছিমিছি হাই তুলে নেয়, শুনিয়ে দেয় সে ঘুমিয়ে পড়েছে। নিস্তব্ধ নিঝুম বর্ষা, টিপটিপ বৃষ্টিমুখর ঠান্ডা রাতে পূর্ণমী ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ বাদে ঘুমালো না ইরফান। নিমিষে শুধু দেখে গেল বউকে, এই পরি তার। কি আশ্চর্য, কি আশ্চর্য। এদিকে ঘুমালো না প্রেরণা, প্রীতম, মিস জেনি আর ইনু জেগে থেকে সবাইকে একটু পরপর চা বানিয়ে খাইয়েছে। বোন বিদায়ের শোকে কাঁদতে কাঁদতে মাথা ধরে সোফায় গা এলিয়ে পড়ে আছে ওরা। পূর্ণমী আরেকটা সমস্যা আছে, সেটা সম্পর্কে প্রেরণা অবগত করেনি ইরফানকে। ঘুমের মধ্যে হাত পা ছোড়ার অভ্যাস। ঠান্ডা আবহাওয়ায় নিজের চাদর ছেড়ে ঘুম কাতরে মেয়েটি গুটিয়ে গিয়েছে ইরফানের কাছে। নিজের চাদর গায়ে ঠেলে টেনে টেনে ঢুকে গিয়েছে ইরফানের চাদরের মাঝে, একেবারে ওর গা ঘেঁষে। শেষ রাতের ঘটনা এটা। ইরফান ঘুমিয়ে গিয়েছিল বিদায় টের পায়নি। ওর বহুল কাঙ্ক্ষিত নারী ও শরীরের উষ্ণতায় ঠাঁই নিয়েছে বাচ্চাদের মতো। গার্ডেনে চেঁচামেচি শব্দ। সকাল 7টা নাগাদ ইরফানের ঘুম ভাঙল। ঝুম বৃষ্টির সকালে মেদাটি আলো জানালা দিয়ে ঘরে ঢুকছে। চোখ পিটপিট করে সেই আলো তাকালো সে। কাত হয়েছিল বিছানা। অনুভব করল নিজের তৃষ্ণার্ত বুকটার মাঝে মিশে আছে কেউ, পরম আবেশে অতি নরম মোলায়েম কেউ। নিমিষে ধপ করে উঠে কঠিন বক্ষপট জমে গেল ইরফান মির্জা। মেয়েটা চাদর মুড়ি দিয়েছে বিদায় মুখটা দেখল না, বুঝল না, ঘুমে বেহুশ। চোখ ডলতে অস্পষ্ট হেসে ফেলল ইরফান। এটা কেমন ঘুমের সিঁড়ি। সবসময় চঞ্চল ছেলেটা স্তম্ভিত হলো এই ছোঁয়াতে। এর এক অন্যরকম অনুভূতি তার জীবনে। প্রথম এটি এভাবে নির্বৃত্তে কোনো বেগানা নারীর শরীর তার মাঝে ঠাঁই নেয়নি। এই 26 বছরে একটা বারের জন্য না, তার গোটা সত্তা শিহরিত করে তোলেনি। চমকে উঠে ঢোক গেল ইরফান মির্জা। নড়াচড়া করতে ভুলে গিয়েছে সে। চুপচাপ শুয়ে অনুভব করতে থাকলো আদুরি মেয়েটাকে। সজ্ঞানী জাপারে কবে মেয়েটা, কবে পুরুষের আতঙ্কিত মেয়েটা সদ ইচ্ছায় চাইবে ও আরলেস দু গালে পাগলের মতো চুমু খেয়ে সম্মান দেওয়া খুব সহজ ছিল। এই পথ কি তেমন সহজ হবে? হবে না বোধহয়। ইরফান আধিপত্য চায় না, চায় না মানে চায় না, সে প্রেম চায়। সে দেবে, সমান সে দেবে। এই অপেক্ষা কবে ফুরাবে ভাবতে ভাবতে অবাক করা আবেগে স্থির হয় ইরফান। ঠিক তখনই নড়াচড়া করে উঠে পূর্ণমী। চাদরের নিচ থেকে একটা হাত বের করে জাপটে ধরল ইরফানকে। তরিত চোখ বড় বড় করে নিল ইরফান। ঘুম কাতরে কণ্ঠে পূর্ণমী বলল উঠল, চেঁচামেচি কে করছে মিস জেনি? ধরাক ধরাক করছে হৃদয় স্পন্দ। ইরফান বড় বড় শ্বাস ফেল। পূর্ণমী আরেকটু এগিয়ে এসে বলে, আরেকটা চাদর দিন মিস জেনি, ঠান্ডা খুব। আপনার গা তো শক্ত কেন? বলে হাত দিয়ে হাতাতে হাতাতে হাতটা ইরফানের চোয়াল অবধি নিজে। ইরফানের চোখ মুখ খিচিয়ে নিয়ে পরপর নিজেকে সামলে নেয়। ভরাট কণ্ঠে বলে ওঠে, মিস জেনি, খোঁচা খোঁচা দাড়ি কেন ভাবছ? লাফিয়ে উঠল পূর্ণমী। তরিত ছিটকে গেল অদূরে। চাদর পেঁচিয়ে নিজেকে অক্ষিপল্ল প্রশস্ত করে নিঃশ্বাস ফেল জড়ছে। ইরফান ওকে কিছু পল দেখে উঠে বসে। পরিবেশ স্বাভাবিক করতে বলে, গুড মর্নিং। সকাল 7টা বাজে। চাদর এনে দিব আরেকটা? লাজে সংকোচে গুটিয়ে যাওয়া পূর্ণমীর দুপাশে মাথা নাড়ে শুধু। ইরফান মেয়েটাকে ঠিক হবার সময় দিতে ওয়াশরুমে ঢুকলো হন্তদন্ত হয়ে। ঠাই বসে রইল পূর্ণমী।
ঘ্রাণ শক্তি তীব্রতায় টের পেল ওই লোকটার ঘ্রাণ মাখিয়ে নিয়েছে তার শরীরে। কতটা বাড়াবাড়ি করেছে পুনমি। আকস্মাৎ পেটটা কেমন কাঁপলো পুনমির তরুণী সুলভ লাজে। শ্বশুরবাড়িতে পুনমি প্রথম সকাল। আজ বাড়িতে এত এত মেহমান যে বিশালাকার ডাইনিং টেবিল থেকে টেবিল সরিয়ে মেঝেতে চাদর বিছানো হয়েছে ব্রেকফাস্টের জন্য। সবাই একসাথে বসেছে মেঝেতে। প্রায় জন 40 লোক। পুনমিকে আবারও একটা হালকা সুতি শাড়ি আর সোনার গহনা পরে নামতে হলো তার শাশুড়ির কথায়। ঋতু বলেছে কটা দিন শাড়ি পরো, লোকজন আসবে। কোনটা নতুন বউ বোঝা যায় না। স্যালোয়ার স্যুট পরলে। পুনমির সাথে সাথে রাজি হয়েছে। পরিবেশ শীতল বিদায় শাড়িতে অসুবিধা হচ্ছে না তার। খেতে বসেছে পুনমি আর ইনশা পাশাপাশি। একজন নতুন বউ আর একজন নতুন মা হবে। ওদের আলাদা খাতির করছে ঋতু। ল্যাটকা খিচুড়ি আর গরুর মাংস আচার চামচে নিয়ে পুনমির মুখে তুলে দিতে দিতে বলে, ভেবো না বউ হিসেবে খাতির করছি, বৌমার খাতির করার টাইম নেই। পুনমির মুখ বেজার হতে চাইল অমনি রাগি রাগি কথা। তখনই ঋতু হেসে ফেলে বলো, বাড়ি থেকে যে দুটো মেয়ে চলে গিয়েছে তাদের খালি জায়গা ভরতে এসেছো, তাই খাতির করছি। চোখে পানি আসে তৎক্ষণাৎ পুনমির। এমন আদরে তার কাছে নতুন। এভাবে কেউ রাগি রাগি মা হয়ে থাকে, আদর করেনি তো তাই। ইরফান বসেছিল মুখোমুখি পুনমির। বারবার চোখ তুলে দেখছে মা বউকে। আর স্মিত হাসছে একা একা। আলো এলো বেগুন ভাজা নিয়ে। পুনমি প্লেটে তুলে দিতে দিতে বলল, অবশ্যই এই খাতির মাগনাও না পুনমি, বিনিময়ে কিছু দিতে হবে যে। কি আন্টি, একটা বাদুর ছেলে বাদরামি কমিয়ে তাকে একটু স্বস্তি করে বাঁধতে হবে সংসারে। মস্তক নত করে হাসি চাপিয়ে রাখে পুনমি। বাকিরা পারে না। হো হো করে হেসে উঠল সবাই। খাওয়া শেষে সে হাত ধরে উঠল পুনমির। বাড়ি ভর্তি মানুষ কিচকিচ করছে। ইরফান মির্জা বন্ধুদের সাথে নিচে বসে আছে। বন্ধুদের পরিকল্পনা আছে এখন ওদের দুজনকে একসাথে বাগান নিয়ে গায়ে হলুদ মাখাবে। বৃষ্টি ভেজা মাঠ, হলুদ নিয়ে হুটোপুটি করবে সবাই। বাইরে বজ্রপাত হচ্ছে, সেটি কমার অপেক্ষায়। মুরব্বীরা ব্রেকফাস্ট করে সবাই দোতলায় এখন। আগামীকাল বৌভাতের অনুষ্ঠানের ব্যাপারে আলাপ করছে। কেউ খবর দেখছে। সেহা পুনমিকে নিয়ে টানতে টানতে কিচেনে গেল। চা করবে সবার জন্য সেহা। পুনমি এত মানুষের মাঝে থাকতে চাইছে না, তাই নিজের সাথে নিয়ে গেল। ইরফান দূর থেকে পুনমির দিকে দৃষ্টি স্থির রেখে দাঁড়িয়েছিল। সেহা যখন চা পাতিল কৌটা খুঁজছিল অন্যমনস্ক ভঙ্গিতে পুনমির সাথে আলাপ করতে করতে পুনমি অজান্তে এড়িয়ে গেল ইন্ডাকশনের কাছে। কথা বলার সময় ওর নড়াচড়া করা অভ্যাস দেয়। শাড়ির আঁচলে হাত মোচড়াতে মোচড়াতে আর একটু পিছিয়ে ক্যাবিনেটে হেলান দেবে, ঠিক তখনই টের পেল ওর পিঠে আলগে ধরেছে কেউ। বড় বড় শ্বাস ফেলে পুনমি মৃদু আর্তনাদ করতে সেহা চকিতে ঘুরে তাকালো। হতকম্ব হলো। ইরফানের সামলে নিয়েছে পুনমিকে। মুহূর্তেই যা। ইরফান ঘাড় বাঁকিয়ে ধমকে উঠল সেহুকে, ওকে এখানে আনলি কেন? সেহা কেঁপে উঠল ধমকে। অবিশ্বাসের নজরে ইরফানকে কিছু পর দেখে তাকালো পুনমির দিকে। পুনমির মুখটা ফ্যাকাশে। সেহা সাপাই গাইতে অক্ষিপলক কাঁপিয়ে বলে উঠল, আমি আপুর হাত ধরে এসেছি, এত লোকের ভিড় ওখানে তাই। ইরফান শান্ত ভঙ্গিতে পুনমিকে সরিয়ে আনলো ইন্ডাকশনের কাছ থেকে। হাত ধরে কিচেন থেকে সেহা কিছু পর ওদের অনিমেষে দেখে দোতলায় উঠল। ধীর পায়ে ক্লান্ত ভঙ্গিতে হেঁটে ঢুকল ইনির ঘরে। তারপর ছুটে গেল বারান্দার এক কোণে। মেঝেতে বসে হাঁটুতে ঠেকিয়ে দিয়ে মাথাটা নিঃশব্দ ফুঁপিয়ে উঠল মেয়েটা, এতদিন পরে এতক্ষণে আমার অবুঝ পানা শুরু হলো। সময় গড়াতে যখন টের পেল কেউ তার মাথায় হাত রেখেছে, চমকে উঠে সেহা দূরত্ব ওড়না চোখ মুছে তাকাতে দেখল ইরফানকে। হাসি হাসি মুখ করে মেঝেতে বসে ঘুরেতে চাইল সেহার দিকে। সেহার চোখ নামিয়ে নেয়। ইরফান বলে, সকালে একটা খবর শুনলাম। কি? তোর জন্য পাত্র দেখছে, ছেলে ডাক্তার। বেশ তো, আমি তো রাজি, কিন্তু আমি আর বড় দাদান রাজি নই। কেন? ছেলের একটা খুদ আছে। এমন খুদওয়ালা ছেলের কাছে তোর বিয়ে দেব?
কি ছেলের একটা জিনিস নেই, কি নেই? তোর মতো 4 চোখ নেই, ছেলে মাত্র 2 চোখ। বেশ শব্দ করে হেসে উঠল সেহা। ইরফান নিমেষে ওর দিকে তাকিয়ে থেকে আবার ওর মাথায় হাত রাখলো। সেহা স্থির হয়ে রইল। ইরফান বলে উঠল, তুই পুনমের জায়গায় দাঁড়িয়ে থাকলে, পুনমি তোর জায়গায় সক্ষম হয়ে দাঁড়িয়ে থাকলে আমি ওকে ধমকাতাম না বল? মাথা নাড়া সেহা বলে, ধমকাতে? তাহলে এভাবে স্টুপিটের মতো কাদার মানে কি? সেহা জবাব দিল না। ইরফান উঠল, সেহার হাত টেনে উঠালো। চল, আমার ভুল হয়েছে। আসলে নতুন নতুন বিয়ে করেছি তো বৌমা, বোন, সবাইকে ব্যালেন্স করে সামলাতে শিখেনি। ওর সামনে তোকে ধমকিয়েছি, তুই এখন ওর সামনে আমাকে ধমক দিবি? চল, তবে প্লিজ আমার বউটাকে ধমকাতে বলিস না সেহম। অনেক ভিক্ষা করে পেয়েছি, জ্ঞানী আবার শুনতে পেলে নিয়ে যাবে। সেহা হেসে ফেলল, খিলখিল করে হাসি। নিজেকে সামলে নিয়ে ইরফানকে ঠেলতে ঠেলতে ঘর থেকে বের করে বলল, যা তো, আমি রেগে নেই, গিয়ে সাদা লুঙ্গি আর সাদা গেঞ্জিটা পরো। আমি হলুদ নিয়ে আসছি বাগানে, সবাইকে রেডি হতে বলো, হলুদ মাখামাখি হবে জমিয়ে। ইরফান স্বস্তি পেয়ে ঘুরে চলে যায়। সেহা নিমেষ দেখছে ওকে, মনে মনে বলছে, তুমি সব সময় এমন অবুঝের মতো রাগী মির্জা? নয়তো লজ্জা আমি মুখ দেখাতে পারবো না কোনোদিনও, সীমা লঙ্ঘনে লজ্জায়। সে পথ দিয়ে আসলো শামিন। সেহাকে মলিন মুখে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এসে মাথায় হাত রাখলো। কী রে মা, কি হয়েছে? শরীর খারাপ? এত খাটতে কে বলেছে তোকে? সেহা দুপাশে মাথা নাড়িয়ে বলে, মামা, তোমার খোঁজে ভালো সাইকিয়াট্রিস্ট আছে? সাইকিয়াট্রিস্ট কেন? অবাক হয় শামিন। এমনি পড়াশোনা নিয়ে খুব ডিপ্রেশন, জরুরি কনসালট্যান্ট দরকার। নিচতলা থেকে তখন ডাক পড়ল সেহার। সেহা এগিয়ে গেল। বাইরে তখন হই হুল্লো আমেজ। নতুন বর বউকে মাঠে মাঝখানে বসেছে। পূর্ণমী পায়ের নিচে ভেজা ঘাড় ছপ করছে। আনন্দে শিহরিত পূর্ণমী এত সুন্দর একটা জিনিস পা রেখে। ইরফান উৎসুক চোখে শুধু ওর আনন্দ দেখছিল। হঠাৎ নীরেট ঠান্ডা স্বরে বলে উঠল, এটা দুব্বা, চিকন এবং মোলায়েম ঘাস সব থেকে। জি চিনি, আমি তো জন্মান্ধ নই, 6 বছরে গোটা দুনিয়া দেখে ফেলেছি আমি, মোটামুটি একটা এনসাইক্লোপিডিয়া আমি। আমাকে জিজ্ঞেস করবেন না কিছু একটা। এই সেই পূর্ণমী এইরূপ ইরফান দেখেছে আগেও। ভীষণ আনন্দিত ইরফান। মেয়েটা কতটা প্রাণ ঝঞ্ঝল হয়ে উঠেছে। সে এই প্রাণ ঝঞ্ঝলতা ধরে রাখতে চায়, মেয়েটাকে ডুবতে দিতে চায় না মলিনতায়। সবচেয়ে না। আচ্ছা বলো তো, জবা ফুল কেমন? কোনটার বর্ণনা দাও। রক্ত জবা, ঝুমকো জবা নাকি গোলাপ জবা? চোখ বড় বড় করে না ইরফান, হেসে বলে, বাহ, অনেক জ্ঞান তোমার। আচ্ছা বলো তো, কামিনী ফুল কেমন? এটা আমি দেখিনি, শুনেছি সাদা সাদা বেলি ফুলের কলির মতো, কল্পনা করে নিয়েছি। আমাকেও তো দেখনি, শুনোনি। বলো তো আমি কেমন দেখতে? কেমন তোমার কল্পনা? থেমে যায় পূর্ণমী। পর মুহূর্তে বলে ওঠে, আমি কামিনী ফুল ছুঁয়ে ছুঁয়ে কল্পনা করেছি। কেউ বললে সেটা ইমাজিন করে নিতে পারি আমি। সেন্স অফ টাচ খুব ভালো আমার, অন্যথায় পারি না। ইরফান সামলে নেয় নিজেকে। মেয়েটাকে না চাইতেও আঘাত করে ফেলবে কি? তীব্র অপরাধবোধে জর্জরিত ইরফান দ্রুত প্রসঙ্গ পাল্টে বলেন, আমি খুব ভয়ঙ্কর দেখতে, একেবারে মনস্টারদের মতো। তুমি আমাকে দেখনি, এ আমার সৌভাগ্য। পূর্ণমী শুকনো হাসি তার স্বামীর বাচ্চামো দেখে। লোকটা তাকে ভুলাচ্ছে যেন সে বাচ্চা মেয়ে। পূর্ণমীও ভুলে যাওয়ার নাটক করলো। হ্যাঁ, সে অনুধাবন করলো তার পাশে বসে থাকা মানুষটা একটা নরম কোমল দিক আছে, খুব সরল সেটা, যেটা সত্তাটা পূর্ণমী এক চিলতে অনুভব ধরে ফেলেছে। সে আসে হলুদ নিয়ে ছুটতে কটকটে কাঁচা হলুদ বাটা ট্রে ভর্তি। মুহূর্তেই সবাই ঝাঁপিয়ে পড়ল ওতে। ইরফানের বন্ধুরা, সেহা, ইনশা, মইন, সবাই। ছেলেরা শুধু ইরফানকে হলুদ মাখালো, মেয়েরা ইরফানের পূর্ণমী উভয়কে। ভেজা দুব্বা মাঠে হুটুপুটি লেগে
গেল এক প্রকার। ইনসা আজ বহুদিন পর গেছোপানার করার সুযোগ পেয়েছে। দুহাত খামছে নিল হলুদে। বাড়ির সবাইকে মাখাতে হবে। হুড লাগাতেই পেছন থেকে টেনে ধরল মইন। কাঁপল ইনসা। ভরাট স্বরে বলল, ধীরে ধীরে। ইনসা ও বিনতের স্বামী এত উত্তেজিত হবে না। কেউ এত ঝাঁকাঝাঁকি পছন্দ করবে না। খুব ছোট সে। থেমে গেল ইনসা। পিছিয়ে গিয়ে লজ্জিত ভঙ্গিতে হেসে বলল, সরি এসপি। ইহানে ধমকাধমকিতে হুটোপুটি থামল সবাই। একতলা ভবনের ছাদ থেকে চেয়েছে ঝড় আসবে এখন। ওঠ সবাই, অনেক হয়েছে। ছেলে মেয়েগুলো মলিন মুখে অন্দরে ঢুকল। মইন ইসিকে বলল, এত বেরসিক হচ্ছে দিন দিন। যেটা দরকার সেটা করবে না? ছেলে মেয়েগুলো আনন্দ করবে না জ্বর হবে বলে? সবসময় মুরব্বি পনা করছে। আমি তো একে নিয়ে চিন্তায় আছি খুব। বাসর রাতে কি না বউকে ধমকে উঠে ঘুমিয়ে পড়ো। বেশি রাত জাগলে চোখে নিচে কালি পড়বে। বাসর দিনে করব। মুখ চেপে হেসে উঠল ইসি। পরপর কোনো দিয়ে মইনকে গুঁতো মেরে বলল, নুফ আমার বড় দাদান সমস্ত প্রেমিক পুরুষ হতে ধরা দেবে তার বইয়ের কাছে। ইসি কপালে কপাল ঠেকালো। মইন আমার মতো না, ইস ওয়েট ইট টাইপের প্রেমিক পুরুষ বড় দাদান হবে না সম্ভবত। ওটা এক পিস মইন ফরাজি। ভেজা পনমিকে নিয়ে সেহা ঘরে ঢুকলো ইরফানে। ওকে চেঞ্জ করাতে বিছানার ওপর বাথডোর রাখলো, একটা সালোয়ার স্যুট রাখলো। ঠিক তখনই সেহা ডাক পড়ল, পনমি বলো, তুমি যাও আপু, আমি পারবো। আমি আরও খানিকটা ভেজাতে চাই শরীর। আচ্ছা শোনো, বাথডোরটা পরে অপেক্ষা করো। এই সালোয়ার স্যুট একা পরতে পারবে না, আমি এসে পরিয়ে দিচ্ছি। পনমি ঘাড় কাত করে সেহা বেরুলে। বিছানার কোণা থেকে 8 কদম ডানে ওয়াশরুম। পনমি বাথডোরে নিয়ে ঢুকলো। এক গাদা বডি ওয়াশ ঢেলে শরীর ঘষে ঘষে কাঁচা হলুদ ঝাঁঝালো ঘ্রাণ দূর করতে গা মুছে গায়ে বাথডোর পেঁচিয়ে বেরিয়ে এসে আবারও বিছানার কোণে দাঁড়িয়ে রইল। মাথাটা ভালো করে মোছেনি, ঠান্ডা কাঁপছে সে রীতিমতো। ইরফান নিচ থেকে মাথা মুছতে মুছতে উঠছে। চঞ্চল পায়ে হেঁটে ঘরে ঢুকতে আকর্ষণ থমকালো। সামনে দাঁড়িয়ে পনমি। হাঁটু 6 ইঞ্চি নিচ অবধি একটা ধবধবে সাদা বাথডোর। গলার কাজটা উন্মুক্ত। তরুণী গোপন সৌন্দর্য ঠিকরে বেরিয়ে আসছে। গলায় ঋতু পরিয়ে দেওয়া একটা সিম্পল সোনার হার। হাতে 2টো মোটা বালা। ভেজা চুলগুলো এলোমেলো। শীতে কাঁপতে থাকা রক্তআভা ঠোঁট এক এক অগোছালো হাস্যকর সৌন্দর্য সাক্ষী হয়ে গেল ইরফান। বাকরুদ্ধ হয়ে সম্মিত হারিয়ে চেয়ে থাকলো নিমেষ। শিট। সেকেন্ড যখন সম্মিত ফিরে পেল, ক্ষীণ আওয়াজে ঠোঁট নেড়ে চট করে মিশিয়ে নিয়ে ইরফান ঘর থেকে বেরিয়ে দরজা ঠেস দিয়ে চোখ বুজে হাঁপাতে লাগলো। ক্রমশ অপরাধ বোধ হলো তার। এই চঞ্চল স্বভাব বদলাতে হবে। মেয়েটির প্রাইভেসি সে এভাবে হুটহাট নষ্ট করে দেবে না তো? নড়ে না ইরফান। সেকেন্ড নিজের গ্লানি সরিয়ে শ্বাস নেয়, লম্বা শ্বাস। বলে, ওটা বউ, তোর বউ ইরফান মির্জা। পনমি কেঁপে উঠল দরজা ভেজানোর শব্দে। আড়ষ্ট পিছিয়ে গিয়ে জুবুথু হয়ে দাঁড়িয়েছিল কিছুক্ষণ। পরপর নিজের স্বর স্বাভাবিক রেখে নর্মস্বরে ডেকে উঠে, এটা আপনি? ইরফান শ্বাস ফেলে নিজেকে শান্ত রেখে নিচু গলায় জবাব দেয়, জি। পনমি স্মিত হেসে বলে, আমার আপনার সাহায্য প্রয়োজন। আমি? চোখ বড় বড় করে বলে উঠে ইরফান। তার শ্বাস আসছে। পনমি বলে উঠে, জি আপনি। আপনি গিয়ে সে আপুকে ডেকে দিন। সিঁড়ি কাজটাতে এসে দাঁড়িয়ে পরে সেহা পরীকে দেখি বলে, ডেকেছ কেন? একটু নিচে যান আমা, গেস্ট এসেছে 2 জন, তাদের হোস্ট কর। ওনারা ভিআইপি। ও মা, তারা কারা? ওই ব্যারিস্টার মিজান মাহমুদ আর ব্যারিস্টার উজ্জ্বল মাহমুদ। সেহা মিনমিনে বলে ওঠে, তো ইনসা আপুকে বলো। ইনসা বমি করে অসুস্থ হয়ে পড়েছে। আমি তো তার কাছেই যাচ্ছি। ভাবিরা বেরিয়েছে স্বর্ণর দোকানে যাবে বলে, কিন্তু আমি যে পনমিকে দেখছিলাম। ওকে ওর বর দেখে নেবে। ইরফানকে ঘরে যেতে দেখেছি, তুই যা। নিজাম মাহমুদ এক প্রকার জোর করে এসেছেন আজ। আগামীকাল বৌভাত অনুষ্ঠানে তাদের নিমন্ত্রণ আছে।
তবে তিনি একটা কারণে আসতে পারবেন না। হঠাৎ করে ভাবেন অনেক বছর ধরে দেখাও না এই পরিবারটির সাথে তার আজ দেখা করে যা। উজ্জ্বলের দাদুর পাশে চুপচাপ বসে আছে মুখোমুখি সোফাতে এই বাড়ির কর্তা স্বামী আর তার ভগ্নিপতি শান্ত। ঠোঁটে ঝুলে রেখেছেন আন্তরিক হাসি। ধীর পায়ে সিঁড়ি বেয়ে শেয়া নামতেই স্বামী বলে উঠল, মা চিনিস ওনাকে? শেয়া চোখ তুলে দেখল নিজামকে, দেখল উজ্জ্বলকে। দুজনের চোখাচোখি হলো। শেয়া দেখল লোকটার মুখে সেই চিরায়তর হাসি, শান্ত ভঙ্গিতে হাসি খুশি কথা বলছিল নিজাম আর উজ্জ্বলের সাথে। সে আগে দেখতে পেয়ে বলো, মা চা নিয়ে এসো, দাদুকে দাও। সে আন্তরিক হেসে মাথা নেড়ে চুপচাপ কিচেনে যায়। চা নিয়ে ফিরে এসে উজ্জ্বল আর মিজানকে দিতেই শামিন বলে উঠল, তুই তো কনসালট্যান্ট খুঁজেছিলি, এই উজ্জ্বল কিন্তু একজন সাইকোলজিস্ট, তোকে বলেছি এর কথা। সে আবারও চোখ তুলে উজ্জ্বলকে দেখল, আবারও চোখাচোখি হতে চোখ নামিয়ে নিয়ে বসল বড় মামার পাশে। উজ্জ্বল কিছুটা কৌতূহলী ভঙ্গিতে তাকিয়ে ওর দিকে। গোলগাল একটা মুখ, দুগালে হলদেটে আভা। মেধাবী ডাক্তার, এই তরুণীর মস্তিষ্ক বুঝি রোগ আছে? সে প্রসঙ্গ পাল্টে নিচু গলায় মিজানকে বলল, দাদু আমি না ভুল করে জিজ্ঞেস করিনি আপনাকে, আমি দিয়েছি চাই। আপনার কি ডায়াবেটিস আছে? ওটা সরিয়ে নেব। মিজান মাহমুদ তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটিকে দেখছিল। আজকাল এই আশীবৃদ্ধ যেখানে যান অল্প বয়সী তরুণদের দেখতে থাকেন চোখ কান খুলে। হুটহাট প্রস্তাব দিয়ে ফেলেন নাতির জন্য। সে আগে দেখছেন সেভাবে খুঁটিয়ে খুঁটিয়ে। মেয়েটা সুন্দর, লম্বা, তার নাতির বুক বরাবর হবে, তার নাতি উকিল আর এই মেয়ে ডক্টর হবে, একেবারে উপযুক্ত জুটি। রাজ্যটক যাকে বলে। সে আগে দেখা 20 মিনিটের মাথাতে এসব কথা ঘুরছে। সব থেকে বড়, এই মেয়েটি ঈশিতার গর্ভে সন্তান পাত্রী হিসাবে করা হলো। পাত্রী মায়ের চরিত্র দেখে পাত্রীকে বিচার করা হয়। ঈশিতা ছিল লাখে একটা মেয়ে। এখানে মিজানের মনে আছে মেয়েটির কথা। এশিয়া মেয়েটি মুখটা পুরোটাই মায়ের আদলে তৈরি করেছেন সৃষ্টিকর্তা। হাসলেন মিজান, বলেন ডায়াবেটিস নেই, তবে হার্ট নিয়ে ভুগছি খুব। সে চুপচাপ বসে আছে। কথা আগালেন মিজান মাহমুদ, আমাকে তোমার মনে নেই, তবে তোমার আমার মনে আছে। তুমি ছোট থাকতে খুব আশা হতো এই বাড়িতে। তোমার বড় মামা বারবার জেলে যেত রাজনৈতিক ঝামেলায়, আমি ছুটিয়ে আনতাম। কত যে স্মৃতি আছে তোমাদের সাথে আমার। তাই নাকি? সেহা উৎসুক হতো। নিজাম মাহমুদ মাথা নেড়ে বলল, একদিন তোমাকে আর ইসমাম মির্জা মেয়ে দুজনকে একসাথে কোলে নিয়েছিলাম, তুমি দিয়েছিলে পেশাব করে আমার গায়ে। বলেই মিজান মাহমুদ হেসে ওঠে। উজ্জ্বল হতভম্ব হয়ে তার দাদুর মুখের দিকে তাকিয়ে থাকে। কি অনাশয় মেয়েকে বিব্রত করে দিল। এজন্য এই বুড়োটাকে নিয়ে কোথাও যায় না সে। কাঁদো কাঁদো মুখ মিজানকে কয়েক সেকেন্ড দেখে তাকায় মিজানের পাশে বসা সুদর্শন লোকটার দিকে। বৃদ্ধ পারলে এভাবে তার মান-সম্মানে ফালুদা করতে একটা ছেলের সামনে। উজ্জ্বল বিব্রত চেয়ে আছে। সেহার মুখে চোখে আকুতি, তার যেন বৃদ্ধ আধা পাগল দাদু হয়ে বলেছে সরি। সেহা বিব্রত ভঙ্গিতে হাসার চেষ্টা করে। উঠতে উঠতে বলে, আমি আসছি। আরে উঠো না, বসো বসো দেখি তোমাকে দাদু ভাই। তা তুমি এখনো কি ডালিম খোসা সহ খাও? চা আর হরলিক্স একসাথে মিশে খেতে তুমি। সে মাথা নিচু করে আছে। উজ্জ্বল দাদুকে সবার সামনে বকতে পারছে না। কেবল একটা হাতে আলতো করে নিজামের হাতে রেখে অস্ফুট বলে, এবার আমাদের ওঠা উচিত তাই না দাদু? ওনাকে ছাড়া উচিত, উনি ব্যস্ত। শামিন বলে, এখন উঠবে কেন? আলো আসছে, কই মাছ ভেজে খাওয়াবে কাকাকে, দুপুরে যেতে পারবে না তোমরা? নিজান উৎসুক হয়ে সেহাকে দেখছে। কি সুন্দর মার্জিত পোশাক ওর, একটু নষ্ট আধুনিকতার ছাপ নেই। চোখ জুড়ে যায় দেখে। সে বলতে থাকে, বেশ বড় হয়েছে মেয়েটা তোমার। শান্ত? আমি যেন ঈশিতাকে দেখছি। শান্ত স্মিত হেসে বলল, হ্যাঁ বড় হয়েছে মা আমার। বিয়ের কথা ভাবছো? ওর পাত্র দেখছি। নড়ে চড়ে উঠল মিজান ভীষণ উত্তেজিত হয়ে। খুশি খুশি গলায় বলল, তাই নাকি? আমি তো উজ্জ্বলের জন্য মেয়ে খুঁজছি।
অমনি চোখ বড় বড় হয়ে হাসি খুশি উজ্জ্বলের মস্তিষ্ক তৎক্ষণাৎ তাকে ইঙ্গিত দিল উজ্জ্বল এক্ষুনি এই বৃদ্ধকে আটকা, নয়তো এক্ষুনি বেফাস একটা কথা বলে ফেলবে। পরপর উজ্জ্বল তার ডান হাতের নখ মিজান মাহমুদের হাতে বসেছে। অস্ফুট চিবিয়ে চিবিয়ে দাদানকে বলছে, আই কান্ট টেক দিস এনিমোর। লাগাম টানো দোহাই। সেহাত চোখ থামিয়ে তড়াক করে লাফিয়ে উঠে ছুঁয়ে গেল রান্নাঘরে। নিজাম মাহমুদ নাতি খামচি খেয়ে সামলে নিলেন নিজেকে। মুখটা হাসি হাসি করে বলল, মানে আমি আমার নাতির জন্য পাত্রী খুঁজছি, বাট ব্যাড লাক, উপযুক্ত পাত্রী পাচ্ছি না। শান্ত এতক্ষণও নিজামের থেকে দৃষ্টি সরিয়ে উজ্জ্বলের দিকে মনোযোগ দিল। ভীষণ কৌতূহলী দৃষ্টিতে দেখতে থাকলো উজ্জ্বলকে পা থেকে মাথা।